আমি ছোট থেকেই স্বপ্ন দেখতাম আইন পড়বো, গেটে বই বিক্রি করতাম। 5 টাকা 10 টাকার বই দিয়ে শুরু করছি প্রথমে। সহজ প্রাপ্তিতে সহজে কোনো কিছু পাওয়া যায় ঠিক আছে, কিন্তু তাতে কদরের ভাগও কমতে থাকে। একসময় আমি 500 টাকা পকেটে করে দুঃসাহস দেখাই। তখন 8-9 সালে আমি আইন পড়তে চলে আসি ঢাকাতে। অক্ষরের কারাগারে আবদ্ধ শব্দমালায় মগ্ন মধুমণ্ডলের দুচোখ। আলোর প্রদীপ হাতে ঠায় দাঁড়িয়ে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। ওরা আসবে, শোনাবে গুঞ্জন, কালো অক্ষরের ধ্যান রেখে মধু মেটাবে তাদের প্রয়োজন। সমাজের সকল অপরাধকে রুখতে, মানুষ গড়ার লক্ষ্যে জ্ঞানের আলো, বিদ্যার আলো ছড়িয়ে দিতে মধুর ভিন্ন ধর্মীর প্রচেষ্টা। হতে পারতেন তিনি একজন আইনজীবী, পারতেন ওকালতি করে হাজার হাজার লাখ লাখ টাকা কামিয়ে নিজেকে বিলাসবহুল উন্নত মানের জীবন দান করতে, কিন্তু তিনি তা করেননি। সমাজ গড়ার, সমাজের মানুষ গড়ার ব্রত নিয়ে তিনি নিজেই হয়ে গেলেন বইপোকা, হয়ে গেলেন একজন বই বিক্রেতা। কেন তার এই বইপোকা হয়ে যাওয়া, শুনবো তার মুখ থেকে। আমি ছোট থেকেই স্বপ্ন দেখতাম আইন পড়বো এবং এটা পেশার মধ্য দিয়ে যাতে আমি মানুষের জন্য কিছু করতে পারি, আইন পেশার মধ্য দিয়ে। সেই অভিপ্রায়ে ঢাকাতে ধানমন্ডি ল কলেজে আমি আইন ভর্তি হয়ে যাই। তো আমার একটা জব, একজন আমাকে একটা জব দিবে যার পার্ট টাইম আমি করে আমি আইনটা শেষ করতে পারি। তো শেষমেশ সেখানে হয়ে ওঠে না। একসময় আমি 500 টাকা পকেটে করে দুঃসাহস দেখাই। তখন 8-9 সালে আমি আইন পড়তে চলে আসি ঢাকাতে। কোথায় থাকবো, কিভাবে থাকবো, এরকম ভেবে আসি নাই। ভাবলে হয়তো আসতে পারতাম না। এসে আমি সৈয়দ রেজাউর রহমান, ধানমন্ডি ল কলেজের প্রিন্সিপাল, ওনার কাছে আমি বলি আমার সমস্যাটার কথা। উনি আমাকে কমফোর্ট হাসপাতালে একটা জব দেন। সেখানে আমি 5 মাস জব করতে পারি। জব করার পর হয়তো আমি ঈর্ষান্বিত হয়ে যাই। শেষমেশে আমার জবটা চলে যায়। আমি তখন ঘুরছি কোথায় কাজ পাওয়া যায়, কিভাবে কি করা যায়। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যখন ঘুরছি, কাজী নজরুল সমাধির সামনে রিপন ভাই, উনি ম্যানেজমেন্টে ছিলেন ঢাবেরই। তো ওনাকে আমি বললাম, ভাই আমি তো পড়ালেখা করতে এসেছি, তো আমার কাজ দরকার, যে কাজটি করে আমি পড়ালেখাটা চালিয়ে নিতে পারি। তো উনি বই বিক্রির কাজে নিলেন। 100 টাকায় 20 টাকা কমিশন আমার। তো আমি ধানমন্ডি মেসে থাকতাম, মেসটাকে আমি ছেড়ে দিয়ে আপনার নজরুল সমাধিতে ঘুমানো শুরু করলাম। গেটে বই বিক্রি করতাম। 5 টাকা 10 টাকার বই দিয়ে শুরু করছি প্রথমে। এমন করতে ল ফেলি আমি শেষ করি। ল ফেলি শেষ করার পর এই স্ট্রাগল লাইফ মনে করুন আমার কাছে একটা, যে আমি এখনও আমার চিন্তায় আছে যে আমি আইন পড়বো। রেজাল্ট এখনও 6-7 মাস পর, তাহলে আমি এখন গ্রামে যেয়ে থাকতে পারি। আবার রেজাল্ট হোক, তখন দেখা যায় কি করা যাবে। তো আমি গ্রামে চলে যাই। পরবর্তী আমি রাজস্ব আইনে ফেল করি, আবার ফর্ম ফিল আপ করতে আসি। তো ফর্ম ফিল আপ করে যাওয়ার পর এই দীর্ঘ ল পাশ করে কিছু রোজগার করা দরিদ্র ফ্যামিলি থেকে আমি এসেছি। আমার বাপ মা আমার কাছ থেকে আশা করে। তো আমি কবে রোজগার করব, তার চেয়ে আমি লাইব্রেরিটা দিই, আর ফাইনাল ইয়ার আমি গ্রাম থেকেই শেষ করব। লাইব্রেরি দিলাম, ফাইনাল ইয়ার রাজস্ব আইনে পরীক্ষা দিলাম, পাশ করলাম। পাশ করার পর আপনার আবার আমি ফাইনাল ইয়ার ভর্তি হতে আসলাম। ভর্তি হতে এসে আপনার হয়তো বা আমার 700-800 টাকা কম ছিল। আর আমার ইচ্ছা ইতিমধ্যে আপনার বই পড়ার ঘুণ বা বই পোকা, এমন একটা আসক্তিতে যে আমি তো লাইব্রেরিয়ান, যে আমি যে মানুষের জন্য কিছু করব। আইন ব্যবসার মধ্য দিয়ে হয়তো আমি ব্যক্তিগতভাবে কারোর হয়তো কোনো সেবা দিতে পারি, কিন্তু আমি লাইব্রেরির মধ্য দিয়ে বা জ্ঞানের একটা বিপ্লব বা বই পড়ার একটা বিপ্লব ঘটানোর মধ্যে দিয়ে এখানে আমি চেতনাতে মানে আমার প্রজন্মের কাছে অনেক বেশিভাবে প্রভাব রাখতে পারছি। আর এখান থেকে আমি সমৃদ্ধ হয়েছি। সেই সমৃদ্ধের তাগিদে, জাতিকে সমৃদ্ধ করা, প্রজন্মকে সমৃদ্ধ করার তাগিদে আমার মনে কোন বই পোকা হয়ে যাওয়া, এটা আমার ভালো লাগার থেকে কোনো অন্য। তো ফাইনাল ইয়ারে আমি ভর্তি হই নাই। ওই টাকাটা দিয়ে আমি লাইব্রেরির জন্য বই কিনে নিয়েছি। আমার এলাকাতে লাইব্রেরি দিয়েছিলাম তখন, জ্ঞানাগার। 13 সালে আপনার এসে আবার এখানে শুরু হচ্ছে। এর আগে আমি এলাকাতে 2-3 বছর করে গেছি। এখান থেকে শিখে যাওয়ার পর অনেক বেশি প্রাসঙ্গিক এবং সৌন্দর্যমণ্ডিত একটা বিষয়। এতটুকু বলতে পারি যে এত সুন্দর করে পড়াশোনা করার পরও বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকা, বা চাকরিকে পরিত্যাজ্য করে বা চাকরিকে বর্জন করে বইয়ের মধ্যে নিজের প্রাণ খুঁজে পাওয়া বা বইকে নিজের মতো করে আপন করে নেওয়া, পৃথিবীতে আমার কাছে মনে হয় খুবই দুর্লভ। মধুদা আমার কাছে একজন স্বচ্ছ এবং সাদা মনের মানুষ বটে। কীরকম, যার কোনো ব্যক্তিগত চাহিদা নেই। জীবনবোধের জায়গা থেকে জ্ঞানকে অনেক বেশি প্রাসঙ্গিক এবং অনেক সৌন্দর্যময় একটা জায়গা থেকে মূল্যায়ন করে। বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়ার সুবাদে সবসময় ওনার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং ভালো কিছু বই, আজকে আমি শক্তি চট্টোপাধ্যায়ের বইয়ের জন্য এখানে আসা, হৃদয়ের অনেকটা জায়গা জুড়ে উনি বিচরণ করে। আমি মনে করি এই বিশ্ব পরিমণ্ডলে একজন অন্যরকম সাদা মনের মানুষ। আলো যেমন জাগতিক নিয়মে অন্ধকার দূর করে সবকিছু মূর্ত করে তোলে, তেমনি বই মানুষের মনের ভিতরে জ্ঞানের আলো এনে যাবতীয় অন্ধকারকে দূর করে। আলো শুধু ভৌগোলিকভাবে ছড়িয়ে যেতে পারে,
আর বই অতীত থেকে ভবিষ্যৎ, নিকট থেকে দূরে, প্রান্ত থেকে অন্তে, এমনকি যুগ থেকে যুগান্তরে জ্ঞানের আলোকে পৌঁছে দিতে পারে। বিনোদন থেকে শিক্ষা, অবসর যাপন থেকে নিঃসঙ্গতা দূর, সবকিছুতেই বই শ্রেষ্ঠ অবলম্বন। তাই তো ইরানের বিখ্যাত কবি উমর খৈয়াম বলেছিলেন, রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে, বই সে তো অনন্ত যৌবনা। আর এই বইয়ের জন্যই সংগ্রামী জীবনযাপন করছেন বইয়ের ফেরিওয়ালা মধু মণ্ডল। তিনি আগে নিজে বই পড়েন এবং তারপর বাছাই করেন। শুধু বই বিক্রিই করেন না, বিক্রির পাশাপাশি পড়ার জন্য ধার দিয়েও থাকেন। ওই অভিপ্রায় তো আইন পড়া ছোট থেকে আমার একটা ইচ্ছে বা অভিপ্রায় ছিল। সে অভিপ্রায় এগিয়েও আসা, ভর্তি হওয়া। তো আপনার যে শেষ দেখলাম যে আমি যখন বই পড়ে সমৃদ্ধ করছি নিজেকে, তখন দেখলাম যে হচ্ছে আমি কত, যে এগুলো আমার ভিতরে কত নেতি অভিপ্রায় ছিল। সেখানে আমি যখন এখান থেকে মুক্তি পাচ্ছি আমার স্টাডির মধ্যে দিয়ে বা জ্ঞান অর্জনের মধ্যে দিয়ে, সেখানে আসলে যে অপরাধগুলো, যে আমি অপরাধীদেরকে মুক্ত করব, হয়তো বা কিছু ব্যক্তিগতভাবে কয়েকজনকে আমি পেতে পারি, মুক্ত করতে পারি। তো সেখানে মূলত যে অপরাধগুলো আসলে ঘটে ওঠে কেন, সেগুলো মানুষের মস্তিষ্কের দুর্বলতা হোক, জ্ঞানের স্বল্পতা বা অজ্ঞতার থেকে এগুলো উদ্ভব ঘটে। আর বই পড়া বা জ্ঞানের আন্দোলনটাকে ছড়িয়ে দেওয়ার মধ্যেই এই অজ্ঞতা বা এই সংকট থেকে আমরা মুক্তি পেতে পারি। সুতরাং যার কারণে এখানে আমার শ্রম দেওয়া। যদিও এখন পিডিএফের কারণে হয়তো বই পড়া কম, এমন আমাদের অভিপ্রায়, কিন্তু না, আগের চেয়ে এখন আমি এরকম মনে হচ্ছে যে না, এখন বই আরও বেশি বেশি যাচ্ছে, বা ছেলেমেয়েরা পিডিএফেও ক্লান্ত, সেখান থেকে হার্ড বইয়ের প্রতি তাদের একটু মনোভাব দেখা যাচ্ছে। আমি তো আজ 12-13 বছর আছি এখানে, আপনার এটা তো আমি উপলব্ধি করছি। সামনে পেলে, অর্থাৎ উপস্থাপনা করা, অর্থাৎ এই যে আমার কাছে বইগুলো নিচ্ছে, তারা এমনও মানে স্বীকার করছে যে হয়তো ভাই কবে নিয়ে উঠতাম তার ঠিক নাই, আপনার সামনে পেয়ে গেলাম, বইগুলো আমার প্রয়োজনীয় ছিল, আমি নিয়ে ফেললাম। তখন আমার আত্মতৃপ্তি ঘটে, তখন আমার খুবই ভালো লাগে। তো আমি যে তাদেরকে আমি দিতে পারছি, এরকমভাবেই মনে করুন আমি তাদের সামনে যেগুলো, অর্থাৎ আমাদের মস্তিষ্কগুলো তৈরি কাঁচামাল প্রেক্ষিক, অর্থাৎ কোন ধরনের কাঁচামাল আমরা মস্তিষ্কে ইনক্লুড করি, অর্থাৎ সেটা ভৌগোলিক, সামাজিক, রাষ্ট্রিক, দার্শনিক, এমনকি খাদ্যিক প্রভাবও। তো সেখানে আমি বস্তুনিষ্ঠ যে বইগুলোকে, মস্তিষ্ককে আমার বস্তুনিষ্ঠ বা বিজ্ঞান মনস্ক করে তুলবে, সেই ধরনের বইগুলো তাদের রেখে সামনে উপস্থাপন করা এবং দেশ ও জাতি বা আমার প্রজন্মকে এগিয়ে নেওয়ার যে আমার একটা স্বপ্ন, এটাকে আমি খুব বড় করে ভেবেছি। আর তৃপ্তি বা শান্তির কথা বলছেন, এখানে এত বড় বড় ব্যক্তিদের, যারা মানুষের শান্তি দেওয়ার কি বলতে কর্তা বলতে পারেন, আর সেই মানুষগুলোকে আমি প্রতিনিয়ত পড়ছি, জানছি, সময় যে কখন চলে যাচ্ছে আমি তো মনে করি আই এম ভেরি ভেরি হ্যাপি। সহজ প্রাপ্তিতে সহজে কোনো কিছু পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু তাতে কদরের ভাগও কমতে থাকে, এটাকেও আপনাকে জেনে রাখতে হবে। সুতরাং আপনি পিডিএফ পড়ছেন একটা বই, কত পৃষ্ঠার পর পৃষ্ঠা, আপনার ইন্দ্রিয়, আপনার চোখ প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনার মৌলিক জিনিস ক্ষতিগ্রস্ত হচ্ছে বই পড়তে যেয়ে, যেটা দেহই সবচেয়ে মৌলিক। সুতরাং তাকে যখন আমার ব্যবস্থা রয়েছে হার্ড কপি পড়ার, কেন আমি পিডিএফে গিয়ে আমার ইন্দ্রিয়কে দুর্বল করব? তো সেই যুবকদের আমি আহ্বান করছি, তারা হার্ড কপির দিকে আগ্রহ দেখাক এবং বই পড়ার মধ্যে দিয়েই সংস্কার হওয়া যায়, বা ভদ্রতা বলেন, ধার্মিক বলেন, বা উন্নত মানুষ বলেন, যেটাই বলি না কেন সেটা বই পড়ার মধ্যে দিয়ে হওয়া সম্ভব আমার চিন্তাতে মনে হয়। এখানে আমি একাই, সে আপনার এসছি সেই থেকে একাই, আর ছোট ভাই একটা থাকে, তারা টঙ্গিতে থাকে, আর বাবা মা গ্রামে আছে, ছোট ভাই আছে, বোনগুলোর বিয়ে দেওয়া হয়ে গেছে। ওই যে বাবা মাকে আমি সপ্তাহে যতটা পারি হেল্প করি, আর আমি নিজেটা একটু ভালো থাকার চেষ্টা করি, এরকম। আসলে সত্যি খুব অসাধারণ। এরকম ভ্রাম্যমান বইয়ের দোকান চোখে পড়ে না খুব একটা এখনকার, কারণ বড় বড় লাইব্রেরি হয়ে গেছে। এখানের বই আমি আগেও দেখেছি, তবে একটা কথা বলতে পারি, এখানে যে বইগুলো আছে, যে একটা ব্যক্তি এই বইগুলো দিয়ে তার জ্ঞানের চর্চা সঠিকভাবে করতে পারবে। খুব ভালো মানের বই আছে। আসলে জ্ঞানের তো কখনো কোনো শেষ নাই, আর বই হচ্ছে সবথেকে বড় জ্ঞানের ভাণ্ডার। তো অবশ্যই এটা আমাদের স্টুডেন্টদের জন্য অনেক বড় একটা পাওয়া বলবো। এখানে খুবই কম বই আছে, এখন আপনার বই কমপক্ষে 700-800 রাখা যায়, যেখানে আছে এখন 300 হয়তো। বেশিরভাগ প্রবন্ধ, গল্প, উপন্যাস, ইতিহাস, দর্শন, বিজ্ঞান, এ ধরনের বইগুলোর অগ্রাধিকার বেশি থাকে। বছরখানেক আগে বইসহ তার একটি ভ্যান চুরি হয়ে গিয়েছিল, কিন্তু তবুও এই সৎ, পরিশ্রমী ও সংগ্রামী মানুষটি একটুও দমে যায়নি, থেমে যাননি একটুও, কারণ তিনি বইই ভালোবাসেন। বইপ্রেমী এই মানুষটি জানান তার আশা উদ্দীপনার কথা, জানান বই নিয়ে কাজ করার কথা, একটু সহায়তা পেলে বই পোকাকে বিস্তৃত করার কথা। 2017-18 এই সময়ে
পুরো ভ্যানটায় আমি যেখানে রাখি ওখান থেকে আপনার পুরো সকালে গিয়ে যে ভ্যানটা আর পাই নাই। পরবর্তীতে আবার আমি 21টা বই দিয়ে শুরু করি। এক বড় ভাই ভ্যান তৈরি করে দেয়, তাকে আমি প্রতিদিন একটা সঞ্চয়ের মধ্যে দিয়ে পরিশোধ করি। তারপরে আবার এই অবস্থায় এখন আমার বই 50-60 হাজার টাকার বই লাগে, যে আগে ছিল যে রকমের, সেখান থেকে এখন আমার এখন পিছিয়ে আছে এতটুকু। এখনো 50-60 হাজার টাকার বই হলে পারে সে আগের পর্যায়ে যাওয়া যেতে পারে। হ্যাঁ, বই যেভাবে চাচ্ছে বা ছেলেমেয়েরা চায় আমি তো দিতে পারি না জায়গা, যদিও আমি এটা রাখতে পারি তাও তো সংকট থাকবেই। তো আমার ভবিষ্যৎ ইচ্ছে যে একটা মিনি ট্রাকের মধ্যে, যে মিনি বাইকের মধ্যে যেখানে 5,000 কি 10,000 বই রাখা যেতে পারে, এমন যদি আমি একটা ন্যূনতম কালেকশন নিয়ে যদি আমি মুভ করতে পারি, তাদের সামনে যেতে পারি, তাহলে সেবাটা আরও ভালোভাবে দেওয়া যায়। তার জন্যে আমি তো অর্থনৈতিকভাবে এটার মধ্যে দিয়ে যে আমি একটা গাড়ি করে উঠবো তাও সম্ভব না। আমি জাতির কাছে বা যারা আছেন বিত্তশালী তাদের কাছে ডোনারের জন্য আহ্বান করি, বা আমি রাষ্ট্রপক্ষের কাছেও আহ্বান করি যে আমি সেবা দিতে চাই, শ্রম দিতে চাই, আমাকে এমন একটা গাড়ি দিলে পারে আমি সেবাটা যাতে ভালোভাবে দিতে পারি, এমন সুযোগ আমি রাষ্ট্রের কাছ থেকেও দাবি করি। পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার যোগ্য বইয়ের ফেরিওয়ালারা, কারণ বইয়ের মাধ্যমেই জ্ঞানের শাখা প্রশাখা এক যুগ থেকে অন্য যুগে, এক সহস্রাব্দ থেকে আরেক সহস্রাব্দে পৌঁছে যায়, আর মানবজাতি জ্ঞানের সর্বোচ্চ শিখরে আরোহণ করে জীবনের সব গ্লানি, সব অজ্ঞতা, অনিষ্টতা এবং কুসংস্কার মুক্ত হয়। আর তাই মধুমণ্ডলের মতো বইয়ের ফেরিওয়ালাদের জন্য শ্রদ্ধা ও ভালোবাসা। মোহাম্মদ আশরাফুল, দৈনিক করতোয়া, ঢাকা।